নামাও নামাও আমায় তোমার চরণতলে, গলাও হে মন, ভাষাও জীবন নয়ন জলে। একা আমি অহংকারের উচ্চ অচলে, পাষাণ আসন ধুলায় লুটাও, ভাঙো সবলে। নামাও নামাও আমায় তোমার চরণতলে। কি লয়ে বা গর্ব করি ব্যর্থ জীবনে, ভরা গৃহে শূন্য আমি তোমা বিহনে। দিনের কর্ম ডুবেছে মোর আপন অতলে, সন্ধ্যাবেলার পূজা যেন যায় না বিফলে। নামাও নামাও আমায় তোমার চরণতলে। চরণতলে নামিয়ে দেবার এই কবিতা শুনলেন গীতাঞ্জলি থেকে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সৌমিত্র বসু শুরু করবে তার কথা বলা, কিন্তু ঠিক তার কথা বলা নয়। তার কারণ হচ্ছে আজকে তো রবিবার। রবিবারে আপনাদের চিঠি পড়ার আসর হয়। আমি নিজের কোনো কথাই বলি না। এটা ঠিকই যে এ সপ্তাহে আপনাদের কোনো বিষয় বলে দেওয়া হয়নি, কিন্তু আপনাদের এর আগে লেখা অনেকগুলো চিঠি জমে আছে, সেই চিঠিগুলো পড়া হবে আজকে। কিন্তু তার আগে আজকের দিনটার কথা বলি। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে রবিবার 19শে অগ্রহায়ণ 1428, ইংরেজির 5ই ডিসেম্বর 2021। তিথি মুখ্য চান্দ্র মার্গ শীর্ষ শুক্লপক্ষ প্রতিপদ, নক্ষত্র জ্যেষ্ঠা। সূর্যোদয়ের সময় সকাল 6:06 হয়ে 32 সেকেন্ড। সূর্য অস্ত যাওয়ার সময় বিকেল 4:47 হয়ে 46 সেকেন্ড। আজকে জন্মে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ দেবারিগণ। দিনের বেলা 7:47 গতে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ। রাত্রি 4:54 গতে নরগণ। আজ শ্রী শ্রী মিত্র বা ইতু পূজা। আচারবশত হরিষষ্ঠী, অঞ্চল বিশেষে কাঁচা ঘট পূজা, অঞ্চল বিশেষে মতান্তরে মনোরথ দ্বিতীয়া ব্রত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকের পাতাটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA, শরণাগত SOUMITR সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় এই শরণাগত সৌমিত্র পাতা খুলে যায়। আপনাদের সৌমিত্র বসু উপস্থিত হয় সশরীরে আপনাদের সঙ্গে কথা বলবার জন্যে। আজকে চিঠি পড়া, আপনাদের চিঠি পড়া 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম চিঠিটি লিখেছেন শর্মিলা বসু। তাদের পুরনো বাড়ির পুজো নিয়ে, রাস পূর্ণিমা নিয়ে লিখেছেন। ভারী চমৎকার চিঠি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর সেই চিঠি পড়ে শোনাবো আপনাদের। শুরু করছি শর্মিলা বসুর লেখা চিঠি দিয়ে, পড়ে শোনাই। আমাদের প্রায় 300 বছরের প্রাচীন বাড়িটি বেলেঘাটা মেন রোড আর VIP রোডের সংযোগকারী রাস্তা রাজা রাজেন্দ্রলাল মিত্র রোডের ওপর। প্রতিষ্ঠাতা রাজা পীতাম্বর মিত্র। 17দশ শতাব্দীর মধ্যভাগে তিনি ছিলেন অযোধ্যার রাজার দেওয়ান। বিদ্বান ও বিদ্যোৎসাহী রাজা পীতাম্বর রাজমুকুট, রাজপরিচ্ছেদ ত্যাগ করে বৈষ্ণব ধর্মের বিভিন্ন পুঁথির চর্চা শুরু করেন। অবশেষে সমস্ত সম্পত্তি বিগ্রহের পায়ে নিবেদন করে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। সেই সময় এই জায়গাটার নাম ছিল সুড়া। রাজাজি বা রাজা রাজেন্দ্রলাল মিত্র এই বংশের অন্যতম প্রবাদ পুরুষ। একাধারে লিঙ্গুইস্ট ও আর্কিওলজিস্ট রাজা রাজেন্দ্রলাল ছিলেন বিদ্যাসাগরের সমসাময়িক, এশিয়াটিক সোসাইটির অন্যতম কর্ণধার। পাণ্ডিত্যের জন্য তিনি আলাদা করে রাজা খেতাব পান। আরও 2 প্রজন্ম 1892 সালে মিত্রবাড়ির বংশ তালিকায় যুক্ত হয়েছে আরও একটি উজ্জ্বল জ্যোতিষ্ক, ডক্টর পঞ্চানন মিত্র। রায়চাঁদ প্রেমচাঁদ বৃত্তিধারী পঞ্চানন মিত্র আমেরিকার ইয়েল ইউনিভার্সিটি থেকে PhD করে দেশে ফিরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অ্যানথ্রোপোলজি বিভাগের প্রথম বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন।
মিত্রবাড়ি দাঁড়িয়ে আছে এই দুই প্রবাদ পুরুষের নাম বহনকারী দুটি রাস্তা, রাজা রাজেন্দ্রলাল মিত্র রোড ও ডক্টর পঞ্চানন মিত্র লেনের সংযোগস্থলে। মিত্রবাড়ির প্রধান উৎসব বলদেবের রাস, যা প্রায় ৩০০ বছর ধরে চলে আসছে। চৈত্র পূর্ণিমার দুদিন আগে থেকে শুরু হয়ে দুদিন পরে শেষ, আর এই উৎসবের ভিত্তিতেই বেলেঘাটার এই অঞ্চলটার নাম রাস বাগান। 5 দিনের রাস উৎসব, মাঠ জুড়ে মেলা বসে, সার্কাস, দোলনা, বিভিন্ন বিপণী। ঠাকুরবাটি থেকে বলরাম ও রেবতী রানীর বিগ্রহ যাত্রা করেন রাস মঞ্চে, পুরোহিতরাই বহন করেন বিগ্রহকে। ৩০০ বছরের ঘড়ার জল আজ তলানিতে এসে ঠেকেছে, তবু উৎসব অমলিন। গত 2 বছরে কোভিড পরিস্থিতির জন্য রাসের মেলা বসেনি। আশা রাখি সামনের বছরে সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে। আপনাকে ও পরিবারের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসন্ন রাস উৎসবে, তাছাড়াও যে কোনো দিন, যে কোনো সময়। শুধু সাধারণ দিনগুলিতে ঠাকুরবাড়ি বন্ধ থাকে দুপুর 12:30 থেকে 4টে আর রাত 9টার পরে। আপনার কথাতেই শেষ করি, ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ আনতে শুভেচ্ছা সহ শর্মিলা বসু। চিঠিটা সীমানার বাইরে চলে গেল, ক্ষমা করবেন। যেহেতু সীমানার বাইরে অনেকখানি চলে গেছে, মানে শব্দ সীমার অনেকখানি বাইরে, সেই জন্য কিছু কিছু অংশ কাটতে হয়েছে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কিন্তু বাকি শ্রোতারা বুঝতে পেরেছেন বলে আমার নিজের মনে হয় না। তার জন্যে আপনি আমাকে ক্ষমা করবেন। এর পরের যে চিঠিটি, সেটি লিখেছেন শোভা মশান। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে আপনাদের চিঠি পড়ার আসর। গানের পর ফিরে আসছি শোভা মশানের চিঠি নিয়ে। মশানের চিঠি 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। জয় শ্রী রাধে গোবিন্দ। আমার প্রণাম নেবেন দাদা ভাই। বিগ FM এবং শরণাগত পরিবারের সকল গুরুজনকে জানাই প্রণাম ও ছোটদের আদর সহ ভালোবাসা। দাদা ভাই, আমার সম্পূর্ণ বিশ্বাস থেকে বাপের বাড়ি যাব ঠিক আগের দিন গোপালকে সকালে ঘুম থেকে তুলে মুখ ধুয়ে দিচ্ছি আর বলছি, রাজা কাল আমি মামার বাড়ি যাব, তুমি কিন্তু বাবা দিদি দাদার সঙ্গে থেকো। আমি আমার মতো বলছি আর রাজা শুধু হেসে যাচ্ছে। সেই দিন যতবার রাজার কাছে গিয়েছি ততবারই শুধু হাসতে দেখেছি। তখন আমি কারণ বুঝতে পারিনি। রাত্রিতে যেটা হলো, আমাদের দুইজনের মধ্যে একটা ছোট্ট করে ঝগড়া হয়ে গেল। আমি বাপের বাড়ি যাব বললেই কিছু না কিছু করে আটকে দিত, আর সেইটাই হলো। পরের দিন গোবিন্দকে জাগিয়ে বললাম, আচ্ছা তুমি জানতে আমার যাওয়া হবে না, তাই তোমার এত হাসির কারণ। অনেক অনেক অনুভূতি আছে, সবটাই বলা সম্ভব নয়। আপনাদের আশীর্বাদ, আমার গোবিন্দর দয়ায় এখনো পর্যন্ত আছি। আজ আপনার কাছে একটা আশীর্বাদ চাইতে পারি দাদা ভাই, আপনি দেবেন। শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই আশীর্বাদ আমার চাই। এ যেন অহংকার না হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব ভালো থাকুন দাদা ভাই। শোভা মশান, ঠাকুরপুকুর, আনন্দনগর, কলকাতা 61। কি বলি বলুন তো, আপনি যে গভীর বিশ্বাস থেকে আপনার গোপালকে দেখেন এবং আপনার জীবনে যা কিছু ঘটুক না কেন সেই সমস্তটার সঙ্গে গোপালকে জড়িয়ে দিতে পারেন, সেই গভীর বিশ্বাস যদি সত্যি সত্যি থাকে কোনো মানুষের, সে অনেকটা পর্যন্ত যেতে পারে। আপনি গেছেন সেইখানে, আপনাকে নমস্কার জানাই। এর পরের চিঠি পড়ে শোনাবো আপনাদের 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। লিখেছেন বিজয় লক্ষ্মী মুখার্জি। গানের পর বিজয় লক্ষ্মী মুখার্জির চিঠি, খুব যাকে বলে তথ্য সমৃদ্ধ চিঠি, খুব দামি চিঠি। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। হাওড়া শিবপুর হাজারহাট কালীতলায় মায়ের মন্দিরটি 1870 সালে বৈশাখী পূর্ণিমাতে প্রতিষ্ঠিত হয়। তান্ত্রিক ভক্ত আশুতোষ মুখোপাধ্যায় স্বপ্নে দেবীর এই রূপ ও এই স্থানের নির্দেশ পেয়েছিলেন। শ্রী শ্রী চণ্ডীতে 22তম অধ্যায়ে উল্লেখ রয়েছে,
অসুর দলনী দেবী দুর্গা যে বহু রূপ ধারণ করে অসুর নিধন করতে আসেন, তারই এক রূপ হাজার হাত ধারিণী কালী মাতা। মন্দিরের বর্তমান সেবায়ত আশুতোষ মুখোপাধ্যায়ের বংশধরেরা বলেন, মায়ের ইচ্ছায় জনৈক হালদার পরিবার ও পার্শ্ববর্তী মানুষজনের সহযোগিতায় তৈরি হয় মায়ের বর্তমান মন্দির। সিংহবাহিনী মা এখানে লোল ও জিহ্বা নন। কেশরী হলুদ রঙের পা মুড়ে বসা সিংহের ওপরে দেবীর বাম পা, ডান পা স্থিত এক মহাপদ্মের উপরে। সবুজ গাত্রবর্ণের 12 ফুট উঁচু প্রতিমার বাম হাতে খড়গ, ডান হাতে পঞ্চশূল। দেবীর পরনের লাল পাড় সাদা শাড়ি। শালঙ্কারা দেবীর 2 কাঁধে সর্পফনা, মাথায় মুকুট, তার উপরে রাজচ্ছত্র। ত্রিনয়নী প্রতিমার মুখ প্রশান্ত, দৃষ্টি অত্যন্ত তেজপূর্ণ। দেবীর পেছনে দেওয়ালে বাকি হাতগুলি খোদিত। এখানে বলিদান নিষিদ্ধ। বুদ্ধ পূর্ণিমা ও কালী পূজা এই 2 দিন বিশাল ধুমধাম করে মায়ের বিশেষ পূজা হয়। এছাড়া প্রত্যহ সকাল 6:30, দুপুর 2টো ও রাত 8:30টায় মায়ের পূজা ও আরতি হয়। প্রসাদ দেওয়া হয় বিকেলবেলা ও রাত্রিবেলা। এই মন্দিরে প্রার্থনা জানিয়ে এক তামিল ভক্ত তার দৃষ্টি ফিরে পান। তখন থেকেই দেবী তামিল ভক্তদেরও পুজো পেয়ে থাকেন। শ্রাবণ মাসের শুক্লপক্ষে শুক্রবার মা সম্পূর্ণ তামিল ভোগ গ্রহণ করেন। মন্দিরের বাইরে তামিল ভাষায়ও মন্দিরের নাম লেখা আছে। শুভলক্ষ্মী দেবী এখানে এসে মাকে নিজের গান শুনিয়ে গেছেন। শোনা যায়, অন্তরীণের রাতে সুভাষ বসু মায়ের পায়ে প্রণাম জানাতে এসেছিলেন। এই হাজার হাত কালী মন্দিরের কথাটি বলেছেন বিজয়লক্ষ্মী মুখার্জি। আপনাকে অনেক ধন্যবাদ। এখানে তো কালী মন্দির নিয়ে কথা হচ্ছেই, আপনার এই চিঠিটা সেখানে বেশ একটা বড় সহায়তা করলো, তাতে কোনো সন্দেহ নেই। এর পরে চলে যাব আমরা শিউলি ভট্টাচার্যের লেখা চিঠিতে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, রবিবারের শরণাগত। শিউলি ভট্টাচার্যের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তিনি কি লিখছেন দেখি। আজ এই বিষয়টি আমার জীবনে ঘটা অনেক কথা মনে পড়ে গেল, তার মধ্যে কয়েকটি ঘটনা। আমরা সবাই মিলে পুরী যাব বলে টিকিট কাটা, হোটেল বুক হয়ে গেল। একদিন রাতে ঘুমের মধ্যে আমি আমার জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র ও সুভদ্রা রানীকে দেখলাম। আমি ভাবলাম যাব তো, তাই স্বপ্ন দেখলাম, কিন্তু না। কয়েকদিন পর আমার দিদি শাশুড়ি মারা গেলেন, আমাদের আর পুরী যাওয়া হলো না। আমি জানতাম না, কিন্তু জগন্নাথ দেব জানতেন, তাই আগে দেখা দিয়ে গেলেন। আর একটা ঘটনা, এই কালী পুজোর 3 দিন আগের কথা। আমি তারাপীঠ গেলাম। মায়ের মন্দিরে গিয়ে বসলাম। হঠাৎ আমার খুব শরীর খারাপ করতে থাকে, মাথা ব্যথা, বুকে পিঠে ব্যথা ও বমি পাচ্ছিল। এর মধ্যে আমার স্বামী আমার হাতে 2টো লুচি, পটল, আলু ভাজা, মিষ্টি প্রসাদ দিল। আমি কিছু বলতে পারছি না, আর খেতেও পারছি না। মনে মনে বলছি, এ কি পরীক্ষায় ফেললে মা? গাওয়া ঘিয়ে ভাজা খেলে তো আমার শরীর খারাপ, আরো খারাপ করবে। আর আমার স্বামী বারবার বলছে, প্রসাদটা ধরে আছো কেন, খেয়ে নাও। আমি চুপ করে বসে আছি। তারপর মাকে বললাম, এই প্রসাদ আমি খাচ্ছি, তুমি অমৃত সুধা করে আর শরীর ভালো করে দাও মা। কিছু সময়ের মধ্যে আমার শরীর সুস্থ হয়ে গেল। তারপর মন প্রাণ দিয়ে মাকে ডাকলাম। পরদিন ভোরে উঠে মাকে পুজো দিয়ে বাড়ি ফিরে এলাম। আমার মনে হয় মন প্রাণ দিয়ে ডাকলে পাওয়া যায়। আমি আমার গোবিন্দের কৃপায় বেঁচে আছি। আমি শুধু এটাই বলি আমার গোবিন্দকে, আমার হাত দুটি ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। কাকামণি, আপনিও বিগ এফএম এর সবাইকে জানাই প্রণাম ও অনেক অনেক ভালোবাসা। চিঠিটি লিখেছেন শিউলি ভট্টাচার্য। খুব সুন্দর চিঠি। এটাও বিশ্বাসের চিঠি, যে গভীর বিশ্বাস আমাদের সব সংশয়ের উপরে পৌঁছে দিতে পারে। এরপরের চিঠিটি লিখেছেন স্বপ্না পাল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ব সেই চিঠি।
কিন্তু তার আগে শুনবো গান। এবারে পড়ছি স্বপ্না পালের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারের শরণাগতের চিঠির বিষয়ে ছোটবেলার রাসযাত্রা। যেহেতু রাসযাত্রা সব জায়গায় হয় না, তাই ছোটবেলায় রাস দেখার সৌভাগ্য হয়নি। রস শব্দ থেকে রাসের উৎপত্তি। মূলত কার্তিক মাসের পূর্ণিমাতে রাসের ক্ষণ। রস মানে আনন্দ, দিব্য অনুভূতি। বৈষ্ণব দর্শনে শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের আধার, তাই তাকে ঘিরেই রাস। বৈষ্ণবদের কাছে রাস ভক্ত আর ভগবানের মিলন উৎসব। ভালোবাসা এখানে শারীরিক কোনো চাহিদা নয়, এক মিলনের তিতিক্ষা। বৈষ্ণব দর্শনে রাসের যে ব্যাখ্যাই থাকুক না কেন, শহর নবদ্বীপ চৈতন্য জন্মভূমিতে রাসের চেহারা বিপরীত। এবার রাসে নবদ্বীপে ছিলাম। এখানকার বিশেষত্ব বিশাল বিশাল অপরূপ মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে নানা রূপে শাক্ত আরাধনা। তবে সময়ের হাত ধরে মূর্তিও তৈরি হচ্ছে অভিনব। এখন শুধু শাক্ত দেবী দুর্গা কালী নয়, এসেছে বজরংবলী, মা মনসা, গঙ্গা দেবী, গজানন। আর একটা ঠাকুর খুব ভালো লাগলো, সেটি হচ্ছে ভারত মাতা। মায়ের একদিকে বীর সন্তান নেতাজি আর অন্য পাশে বীর শহীদ ক্ষুদিরামকে নিয়ে হাসি মুখে গর্বিত হয়ে তাকিয়ে আছেন। নবদ্বীপের রাস প্রধানত শাক্ত রসাশ্রিত। নবদ্বীপের রাসে ঘটেছে তন্ত্রাচারের পূর্ণ প্রতিফলন। পূর্ণিমার ভরা রাতে তন্ত্রমতে শতাধিক শক্তি মূর্তির সাড়ম্বর পূজা, সঙ্গে আদ্যন্ত তামসিকতায় ভরা এক দামাল উৎসবের উদযাপন, এটাই নবদ্বীপের রাসের সংজ্ঞা। এর বিসর্জনের শোভাযাত্রা অভিনব ঠাকুরকে ওঠানো হয় এমন এক মঞ্চের ওপর। এর বিসর্জনের শোভাযাত্রাও অভিনব, দাঁড়িয়ে তো ঠাকুরকে ওঠানো হয় এমন একটা মঞ্চের ওপর, যেটা পাই পাই করে মূর্তিকে নিয়ে গোল করে ঘুরতে ঘুরতে শহর নবদ্বীপ প্রদক্ষিণ করে গঙ্গায় বিসর্জন হয়। বিসর্জনের শোভাযাত্রাকে স্থানীয় ভাষায় আড়ং বলে। নবদ্বীপের রাসের উৎসব নদিয়া রাজ কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে বাড়বাড়ন্ত শুরু হয়েছিল। তিনি নিজেও শাক্ত ছিলেন, তাই অচিরেই নবদ্বীপের শাক্ত রাস উৎসব ছাপিয়ে যায় বৈষ্ণবীয় রাসকে। স্বপ্না পালের লেখা এই চিঠি। নবদ্বীপ তো বৈষ্ণবদের একটা কেন্দ্র বলা যেতে পারে। আবার শাক্ত ধর্মের যারা অনুসারী, শাক্ত মতের যারা অনুসারী, তাদেরও একটা বড় কেন্দ্র। তাই নিয়ে খুব চমৎকার একটা লেখা স্বপ্না পাল লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। এর পরের চিঠিটি লিখেছেন অমিয় কুমার ব্যানার্জি। সেই চিঠি পড়ব 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত। অমিয় কুমার ব্যানার্জির চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ছি আমি। সৌমিত্রবাবু, আপনি আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন। আমি কতুলপুর থেকে অমিয় কুমার ব্যানার্জি আপনাকেও বিগ এফএম এর সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। আজ সকালে আপনি ছোটবেলার রাস নিয়ে লিখতে বলতে লোভ সামলাতে পারলাম না। আমাদের কতুলপুরের ভদ্রদের রাস বাখুলে রাস উৎসব হতো। মেলা চলতো 15-20 দিন। মেলায় শিলনোড়ার দোকান ও মাদুরের দোকান, হরেক রকম খেলনার দোকান আসতো। রামায়ণ মহাভারতের কাহিনী নিয়ে নির্মিত ছবিগুলো খুবই ভালো লাগতো। প্রতিদিন সন্ধ্যায় রাস বাখুলে পুতুল নাচের আসর বসত। আমরা সব ভাই বোনেদের নিয়ে বিকেলে রাস দেখতে যেতাম। সেসব ছবিগুলো আবছা আবছা মনে পড়ে। সন্ধ্যায় রাসে বহু লোকের সমাগম হতো। আজকে সেই দিনগুলো সব হারিয়ে গেছে। মনে খুবই কষ্ট লাগে। এখন আর রাস হয় না, বহুদিন বন্ধ হয়ে গেছে। আমরা পুরনো দিনের কথা মনে পড়তেই ছোটবেলায় ফিরে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানালাম। ভালো থাকবেন। কতুলপুর বাঁকুড়া থেকে অমিয় কুমার ব্যানার্জি। হ্যাঁ, সময়টা এত পাল্টে গেছে, এখন রাস শব্দটাই অনেকের কাছে অপরিচিত। আমাদের ছোটবেলায় কিন্তু রাসে খুব ধুমধাম হতো, বেশ ভালো লাগতো। হ্যাঁ, এখনো নিশ্চয়ই যারা কলকাতার বাইরে থাকেন তাদের মধ্যে কেউ কেউ রাস পালন করেন, কিন্তু কমে আসছে।
পরের যে চিঠিটি, সেই পরের চিঠিটি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে যিনি লিখেছেন তার নাম সঞ্জয় ঘোষ, লিখেছেন সল্ট লেক থেকে। গানের পর তার চিঠি পড়ব। 92 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে সল্ট লেক থেকে লেখা সঞ্জয় ঘোষের চিঠি পড়ছি। অনেক বছর আগে রাস উৎসব দেখতে বাড়ির আর সবার সাথে শ্রীনাথজির মন্দির নাথোয়ারা গিয়েছিলাম। তখনকার বাষ্পীয় রেলগাড়িতে জয়পুর, সেখান থেকে বাসে নাথোয়ারা। দেখলাম বিশাল সুন্দর মন্দির ও রাস উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মেলা, কত রকমের জিনিস, খেলা, লোকনৃত্য ইত্যাদি। বিশেষ করে রাজস্থানী কৃষ্ণ ও গোপীর পোশাক বিক্রি হচ্ছে দেখলাম। আমাকে একটি কৃষ্ণর পোশাক কিনে দিল, মেয়েরা কেউ কেউ গোপীর পোশাক কিনলো। তারপর গেলাম শ্রীনাথজিকে দেখতে। শুনলাম শ্রীনাথজি আমার মতো 7 বছরের বালক মাত্র, কিন্তু তাকে দর্শন করা সোজা নয়। যেহেতু শ্রীনাথজি অর্থাৎ বালক কৃষ্ণ দেখতে খুবই সুন্দর, তাই মেয়েরা সবসময় তাকে কোলে নিয়ে চটকাতে চায়। কিন্তু মাতা যশোদা সেটা পছন্দ করে না ও নিয়ম করেছেন দিনে 5 বার তার দুলালকে গোপীরা দেখতে পাবে। সকালে ঘুম থেকে উঠে যখন যশোদার কোলে চড়ে বাইরে আসবেন, যখন প্রাতরাশের পরে বন্ধুদের সঙ্গে খেলবেন, যখন মাতা যশোদার কাছ থেকে মধ্যাহ্ন আহার নিয়ে গরু চড়াতে যাবেন, যখন গরু চড়িয়ে ফিরে আসবেন, ও রাত্রে ভোজনের পর যখন বিশ্রাম নেবেন। আমরা দুপুরের সময় গিয়েছিলাম, তাই গরু চড়িয়ে ফিরে আসার সময়ের পর শ্রীনাথজির দর্শন হলো। কি সুন্দর শ্রীনাথজি ও কি সুন্দর জমকালো তার পোশাক। শুনলাম তিনি প্রতিবার নতুন পোশাক পরে দর্শন দেন। তার চোখ এত উজ্জ্বল, যেমন মনে হলো তিনি যেন আমার অন্তরাত্মা দেখতে পাচ্ছেন। সন্ধ্যায় গেলাম রাসমেলায়। দেখলাম বিভিন্ন বয়সের বহু লোক গোল করে দাঁড়িয়ে দুহাত দুটো ছোট লাঠি ঠোকাটুকি করে গান ও বাজনার সঙ্গে ছন্দ মিলিয়ে নাচছে। আমি আমার বয়সে এক দলে যোগ দিলাম। একটি ছেলে, তারপর একটি মেয়ে, তারপর আবার একটি ছেলে, এইভাবে সবাই গোল করে নাচছে। আমার নাচ দেখে পাশের দুটি মেয়ে হেসে কুটোপাটি। তারপর তারা নিজেদের নাচ বন্ধ করে আমাকে শেখালো কিভাবে নাচতে হবে। তাদের কাছে শুনলাম 1670 খ্রিস্টাব্দে বল্লভাচার্য শ্রীনাথজির মূর্তি বৃন্দাবনের গোবর্ধন গিরিতে পান ও নৌকোয় আগ্রায় নিয়ে আসেন। সেখানে মূর্তিটি সম্রাট আওরঙ্গজেবের নজরে আসেও তিনি মূর্তির গঠনশৈলী দেখে মুগ্ধ হয়ে শিল্প হিসেবে আগ্রায় রাখার আদেশ দেন। ভয় পেয়ে তখন বল্লভাচার্য মূর্তি নিয়ে রাজস্থানের দিকে পলায়ন করেন, কিন্তু কোনো রাজা মহারাজা আওরঙ্গজেবের বিরাগভাজন না হওয়ার আশঙ্কায় মূর্তির জন্য মন্দির বানাতে স্বীকৃত হলেন না। শেষ অবধি মেওয়ারের মহারানা রাজি হন ও নাথোয়ারায় মন্দির স্থাপন করা হয়। তবে অনেকেই বলে থাকে নাথোয়ারায় এসে শ্রীনাথজির মূর্তি বহনকারী রথের চাকা মাটিতে বসে যায় ও তাই এখানে মন্দির হয়। মেয়েটি হেসে বলল, যে যা বিশ্বাস করে। পরের দিনই আমরা নাথোয়ারা থেকে চলে আসি ও ওদের সঙ্গে আর কখনো দেখা হয়নি। আজ বহু বছর পরে মনে হয় রাসের শিক্ষা হলো মিলিত ও বিচ্ছিন্ন হওয়া, কোনো পরিণতি ছাড়া। রাধাকৃষ্ণের প্রেম কোনো পরিণতি পায়নি, কিন্তু তা সত্ত্বেও শ্রেষ্ঠ প্রেম। সঞ্জয় ঘোষ লিখেছেন সল্ট লেক থেকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এর পরের চিঠিটি লিখেছেন মধুমিতা ভট্টাচার্য বালি থেকে। সে চিঠি পড়ব, কিন্তু তার আগে শুনব গান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজ রবিবারের শরণাগত। এই রবিবারের শরণাগততে মধুমিতা ভট্টাচার্য, তার লেখা একটি চিঠি পড়ব। এটিও রাস উৎসব নিয়ে, বালির বিখ্যাত দাঁ পরিবারের রাসের উৎসব নিয়ে। পড়ি। বালিতে বিখ্যাত দাঁয়েদের রাসের মেলা খুব বড় করে হয়। গঙ্গার ধার করে রাধাকৃষ্ণের মন্দির, সামনে নাট মন্দির, মন্দিরের পিছনের দিকে ঠাকুরের রাসমঞ্চ। এখানে শ্রীকৃষ্ণ অষ্টসখীদের নিয়ে রাস পূর্ণিমা থেকে সিংহাসনে অধিষ্ঠান করেন। এখানে বিরাট চত্বর জুড়ে গোষ্ঠ অনুষ্ঠান হয়।
মন্দিরের দুপাশে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার মূর্তি বসানো হয়। এখানে গঙ্গাতে নামার মুখে লোহার গেট বসানো আছে, রাতে সেগুলি তালা দেওয়া হয়। মা গল্প বলতেন গঙ্গা পথে ডাকাত দল এসে রাধাকৃষ্ণের সমস্ত গহনা নিয়ে যায়, তাই এরূপ ব্যবস্থা। ছোটবেলায় নভেম্বর মাসে বার্ষিক পরীক্ষা হতো। পরীক্ষা চলাকালীন রাস পূর্ণিমায় রাসের মেলা বসে যেত। পরীক্ষা শেষ হতেই মেলায় যাবার বায়না। তখন এই সময় কনকনে ঠান্ডা। আগের দিন ঠিক হলো বিকেল 3টে আমরা মা মাসিমণির সঙ্গে রওনা হব। পরের দিন পূর্ব পরিকল্পিত সময় বেরিয়ে পড়লাম। আগেই ঠাকুর প্রণাম। আমার তো প্রণামে মন নেই। কাঁচের চুড়ি, আংটি, পুতুলের আলমারি, খাট, বন্দুক, ছুঁড়ে বেলুন ফাটানো, ম্যাজিক, কোনটা ছেড়ে কোনটা দেখি। মা তো কান মুলে দিল, পরীক্ষায় রেজাল্টের কথা মনে নেই, ভালো করে প্রণাম কর। যা হোক করে মাথা ঠুকে হাত ধরে এগিয়ে চললাম। কুলো চুবড়ি কিনতে যেই মায়েরা ব্যস্ত হয়েছে, আমি আর দাদা গঙ্গার ধারে কাঠের নাগরদোল্লার সামনে গিয়ে দাঁড়ালাম। মায়ের কাছে 8 আনা পয়সা নিয়ে দুজনে উঠে বসে পড়লাম। চালানো শুরু হলো। একজন পিছন থেকে হাত উঁচু করে দোলনা, চেয়ার ওপর থেকে নিচে নামাচ্ছে। প্রথমবার খুব আনন্দ, দ্বিতীয়বার পেট যেন খালি হয়ে যাচ্ছে। জোরে, আরো জোরে টানছে। আকুল হয়ে রাধাকৃষ্ণকে ডাকছি আর কাঁদছি, নামাও নামাও। মুখে তো আওয়াজ নেই, ঠোঁট নড়ে যাচ্ছে। দাদা মনে করছে গঙ্গার ঠান্ডা হাওয়ায় কাঁপছি। অবশেষে থামলো, হাত পা ঠান্ডা। আস্তে আস্তে নামলাম। আর উঠবো না, না আর উঠবো না। পরে যতবারই গেছি উঠেছি, আর ভয়ে কাঁদিনি। খুব চমৎকার, খুব ভালো। একটা বাচ্চা মেয়ের যে ভয়ের চেহারাটা করেছেন, তার সঙ্গে সেই বাচ্চাটাকে আপনি নিজে দেখতে পাচ্ছেন, তার ছোটবেলা দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে ভারী চমৎকার হয়েছে চিঠিটি। তাহলে এরপর আমাদের শেষ চিঠি, সাধনা ভট্টাচার্যের লেখা, পড়ব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আগে একটু গান শুনে নেওয়া যাক। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন আপনারা। আমি আপনাদের সৌমিত্র বসু এখন পড়ে শোনাব সাধনা ভট্টাচার্যের লেখা চিঠি। আমি সাধনা ভট্টাচার্য, কুঁদঘাটে থাকি। এবারে লিখতে হবে রাস নিয়ে, ছোটবেলার রাস। আমার খুব মনে পড়ে, আমরা বাবার চাকরি সূত্রে কোচবিহারে থাকতাম। আবার আমার মামাও মাসির বাড়িও কোচবিহারে। আমরা মদনমোহন বাড়ির ঠিক বাঁদিকের বাড়িটাতে থাকতাম। ওই বাড়িটার নাম হালুই বাড়ি। আর মদনমোহন বাড়ির উল্টো দিকের সন্দেশের দোকানগুলো ওদের। আচ্ছা, আমি মদনমোহন বাড়িতেই উঠি আর কি। মদনমোহন বাড়ির পেছন দিকে যে ধর্মশালা আছে, ওখানেই উঠি। এই যাব কদিন বাদেই যাব, জানুয়ারির গোড়ার দিকে ওখানেই উঠবো। তখন একটু ভালো করে দেখে নেবো তো বাড়িটা। কোচবিহারের রাস উৎসব যে কি অপূর্ব, কি বড় রাস, কত রকমের কারুকার্য করে রাস তৈরি হয়। বড় বড় বাঁশ লাগানো থাকে, সব মানুষ এই বাঁশ ধরে ঝুলে। কি আনন্দ লাগতো। 50 বছর আগের কথা এখনো যেন চোখে ভাসে। আর মাঠের চারদিকে কত রকম পুতুল দিয়ে সাজানো হয়। আর মাঠের মাঝখানে একটা গোল মতো আছে, ওখানে সবাই বসে। আমরা তো খেলতাম। কি বিশাল মেলা বসে, কত দূর দূর থেকে লোকের সমাগম হয়। আর রাসে যাওয়া হয়নি। সেই ছোটবেলার রাস উৎসব দেখা কোনোদিনও ভুলতে পারবো না। আর একটা ব্যাপার খুব মনে পড়ে, আমরা ওই সন্দেশের দোকানেই তো থাকতাম। তো আমার জন্য মাখা সন্দেশ রোজ সকালে নাকি বরাদ্দ থাকতো। আমার দিদি বলে, আমার মনে নেই। আর ওই মদনমোহনের পূজারী হরগৌরী মিশ্র আমার মামা ছিল। সেই সব দিনের কথা খুব মনে পড়ে। আর এই বড়বেলার কুঁদঘাটের রথ দেখা, সেই রথ নেই, খালি ঠাকুর। আমি ফটো পাঠিয়েছিলাম, শেষ করলাম। প্রণাম নেবেন। লিখেছেন সাধনা ভট্টাচার্য। এরপর আর কোনো চিঠি নেই, বা আর কোনো চিঠি পড়বার সময় নেই।
শেষ করব আজকে শরণাগত 92.7 বিগ FM এ। আমি আপনাদের সৌমিত্র বসু। যাবার আগে শোনাই আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো বিদায়। সবাই খুব ভালো থাকবেন। সবাই শরণাগত পরিবারের যারা, শরণাগত পরিবারের বাইরে যারা, সবাই খুব